আমাদের দেশে কোথাও আগুন লাগলে সবার একটি সাধারণ অভিযোগ থাকে, অগ্নি নির্বাপক দল দেরিতে এসেছে। বাংলাদেশের বাস্তবতায় যানজটের কারণে এই দেরি হওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ফায়ার সার্ভিসের অবস্থান যদি হয় মাত্র 285 মিটার দূরত্বে, তাহলে তো এ নিয়ে প্রশ্ন ওঠার কোনো কারণ নেই, তাই তো? কিন্তু প্রশ্ন উঠছে, কারণ এত কাছে ফায়ার সার্ভিসের অবস্থান থাকার পরও কেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজের আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা গেল না? চলুন আমরা আজ একটু অনুসন্ধান করি যেখানে আগুন লেগেছিল তার থেকে অগ্নি নির্বাপন স্টেশনের দূরত্ব কতটুকু ছিল। এই হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজ। কার্গো বিমান থেকে মালামাল নামিয়ে এখানে রাখা হয়, তারপর শুল্ক বিভাগের সব কাজ শেষ করে মালামালগুলোকে বাইরে নিয়ে যাওয়া হয়। পৃথিবীর সব বিমানবন্দরই তাদের নিজস্ব ফায়ার স্টেশন থাকে, শাহজালালেরও রয়েছে, এবং সেটির অবস্থান আগুন লাগার জায়গা থেকে মাত্র 285 মিটার দূরে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী আগুন প্রথমে লেগেছিল কুরিয়ার সার্ভিস সেকশনে, সেখান থেকে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। 8 নম্বর গেট, 3 নম্বর গেট, গেট বি 1 নম্বর গেট, ওটা যদি ওইখানে নিবারণ করতে পারতো তাহলে আমাদের মতন আজকে সিএনএফ, আজকে 10,000 আমরা সিএনএফ আছি, তাদের অবস্থাটা এরকম পথে বসার মতন আমাদের অবস্থা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এটি তো কোনো বিস্ফোরণ ছিল না যে আগুন একসাথে পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। এক জায়গায় আগুনটি লেগেছিল এবং তারপর তা অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, তাই তো? আমাদের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন 30 সেকেন্ডের মধ্যে অগ্নি নির্বাপক দল সেখানে পৌঁছেছিল। প্রথম যারা এই আগুনের ঘটনায় অ্যাপ্রোচ করে, আগুন লাগার 10 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে আমি যতটুকু জানতে পেরেছি। প্রথম সিভিল এভিয়েশনের within 30 seconds, I'm sorry, I'm correcting one statement because Chairman Civil Aviation is here. 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। এটি কি বিশ্বাসযোগ্য? মাত্র 30 সেকেন্ডের মধ্যে পানি নিয়ে চলে এসেছিল, তারপরও আগুন নেভানো যায়নি? এটা বিশ্বাস করা কিছুটা কঠিন, কারণ একটা গাড়ি চালু করতেই 30 সেকেন্ড চলে যায়। তাই সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের দেয়া এই তথ্য অন্ধের মতো বিশ্বাস করার কোনো কারণ নেই। তারপরও ধরে নিলাম তারা 30 সেকেন্ডের মধ্যেই পৌঁছেছে, তাহলে আগুন প্রাথমিকভাবেই কেন নেভানো গেল না? তাহলে তো সিভিল এভিয়েশনের নিজস্ব এই ফায়ার ফাইটিং দলের যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠতে পারে, তাই না? বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের কিন্তু শত শত কোটি টাকার সরঞ্জাম আছে। শুধু পানি নয়, তাদের আছে তেলের মতো অতি দাহ্য পদার্থের আগুন নেভানোর জন্য ফোম এবং তা ছিটানোর জন্য বিশেষ গাড়ি। এর বাইরে বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের একটি দলও কিন্তু বিমানবন্দরে ছিল। আপনাদের জানিয়ে রাখি, বিমানবন্দরের মধ্যে এই যে ফায়ার স্টেশন, তা কিন্তু আমাদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়, এটি সিভিল এভিয়েশনের নিজস্ব অগ্নি নির্বাপক দল। ঘটনার দিন আগুনের সংবাদ পেয়ে আশেপাশের ফায়ার স্টেশন থেকে যখন ফায়ার সার্ভিসের গাড়ি আসে, তখন প্রথম তাদের ঢুকতে দেয়া হয়নি, বলা হয়েছিল অনুমতি নেই, তাই যাওয়া যাবে না। এমন অভিযোগ করছেন অনেক প্রত্যক্ষদর্শী। ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসছে, একটু লেট করে আসছে, কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িগুলো ছিল এদিকে, ছিল 1 নাম্বার, এই যে আপনার হ্যাঁ ওই মাথা পর্যন্ত গাড়িগুলো ছিল। ওরা ঢুকতে পারে নাই। কেন ঢুকতে পারে নাই? ওদের নাকি পারমিশন লাগবে। 8 নাম্বার গেট দিয়ে ঢুকতে পারে। ফায়ার সার্ভিস আসার পরে তারা প্রবেশ করতে পারেনি, এমনটা সাথে সাথে পারে নাই। ফায়ার সার্ভিস সাথে সাথে ঢুকতে পারে নাই এই হ্যাঙ্গার গেট দিয়ে। হ্যাঙ্গার গেট হচ্ছে এই 8 নাম্বার গেট। এই গেট দিয়ে ঢুকলে না আপনি ভিতরে যে কোনো জায়গাতে যাইতে পারবেন, গাড়ি নিয়ে, যে কোনো গাড়ি নিয়ে আপনি ঢুকতে পারেন। বড় বড় লরি ঢুকে কিন্তু। আর ওইখানে 8 নাম্বার গেটে শুধু ওই যে ভাঙাচোরা যারা ওয়ার্কশপ, ওইখান থেকে আগুনটা বলে শুরু হয়েছে। আর গাড়িটা যখন প্রথম ওইখানে আসার পরে জানা গেছে যে ওরা ফায়ার সার্ভিসে ওই সিভিলেশনের পারমিশন লাগবো, অনুমতি লাগবো, এই বকর চকর করেই ঝামেলাটা বাড়ছে। এই অভিযোগের সত্যতা নেই বলে জানিয়েছেন উপদেষ্টা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। 1.5 ঘন্টা আটকে ছিল, কথাটা সত্য না? মানে 1.5 ঘন্টা আটকে থাকলে আমি ফায়ার সার্ভিসের সাথে আজকে সকালে এসে কথা বলেছি স্যার এই বিষয়ে, এবং তারা নিশ্চিত করেছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ইমিডিয়েটলি তারা আসতে পেরেছে। ঢুকতে দেরি হয়েছে কি বাধা দিয়েছে এই ধরনের কোনো কার্যক্রম অথবা কথাবার্তা
অথবা কোনো কিছুই তো আমাদের কোনো তরফ থেকে আমরা পাইনি। দেশের প্রধান এই বিমানবন্দরের প্রায় প্রতিটি ইঞ্চি ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। বিগত দিনে বিভিন্ন সময় কর্তৃপক্ষের বয়ান তার সাথে মূল ঘটনার অনেক পার্থক্য পাওয়া গেছে। তাই প্রত্যক্ষদর্শীদের অভিযোগকে একেবারে উড়িয়ে না দিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ প্রকাশ করা উচিত। আর কার্গো ভিলেজের আশেপাশে থাকা ফায়ার হাইড্রেন্ট ঠিকমতো কাজ না করার অভিযোগ এসেছে। যদি সবগুলো হাইড্রেন্ট কাজ করত তাহলে বাইরে থেকে কেন বারবার পানি আনতে হয়েছে সেই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। বাইরে কোথাও আগুন লাগলে সবসময় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয় নিয়ম ভবন করা হয়নি, পানি দেওয়ার মতো পর্যাপ্ত রিজার্ভ ছিল না, ফায়ার হাইড্রেন্ট নেই ইত্যাদি আরও নানা কিছু। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে প্রতি বছর ফায়ার ড্রিলের পেছনেও সিভিল এভিয়েশনের পক্ষ থেকে লাখ লাখ টাকা খরচ করা হয়। বলা হয় যে কোনো জরুরি অবস্থার জন্য তাদের কর্মীরা সব সময় প্রস্তুত, কিন্তু দরকারের সময় যদি তাদের দ্বারা সম্পদ রক্ষা না হয় তাহলে এত খরচ করার দরকারই বা কতটুকু? আর আমরা কি আসলেই দক্ষ জনবল তৈরি করছি বা ঠিক লোককে ঠিক জায়গায় রাখছি? এই প্রশ্নের উত্তর তো হাজারো ভুক্তভোগীদের আজ জানা জরুরি। অগ্নি নির্বাপনের এই ব্যর্থতার কারণে কিন্তু বিমানবন্দর হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যাটাগরি নেমে যাবার আশঙ্কা করছেন অনেকে। 285 মিটার, হ্যাঁ মাত্র 285 মিটার দূরে ফায়ার স্টেশন থাকার পরও আগুন প্রাথমিকভাবে নেভাতে না পারার বিষয়টিকে বাংলাদেশের অগ্নি নির্বাপনের ইতিহাসের অন্যতম ব্যর্থতা হিসাবে ধরা যেতে পারে। অনেকে বলছেন বিমানবন্দরের অগ্নিদলকে বাইরে যেতে হয় না, পুরো বছরই তাদের প্রায় অলস সময় কাটে। শনিবারের দিনটিতে তারা প্রস্তুত না থেকে অন্য 8-10 দিনের মতো ঢিলেঢালাভাবে ছিলেন কিনা তাও সিসি ক্যামেরায় দেখা জরুরি। কারণ শত শত কোটি টাকা ব্যয়ের নিজস্ব সরঞ্জাম থাকার পরও এই আগুন নেভাতে না পারার ব্যর্থতার দায় কাউকে না কাউকে তো নিতেই হবে। আর যদি পরে শোনা যায় সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি বা ক্যামেরা নষ্ট ছিল, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়।